এই আইনটা আমিও তেমন ভালো করে পড়ি নাই, তেমন বেশি একটা গুরুত্বপূর্ণ আইন না। তবে আমাদের এখান থেকে যেহেতু কয়েকবার এমসিকিউ আসছে, টিকা আসছে, আর সেক্ষেত্রে রচনামূলক ওরকম ভাবে আসে নাই, সেজন্য আমাদের একটু ধারণা রাখা দরকার মানে এই আইনটার ভিতরে আসলে কি আছে। দেখেন আইনের নাম ডিএনএ আইন। ডিএনএ এর মিনিংটা হলো এই যে দেখেন এখানে আছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো আপনার এটা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আপনার এটা উচ্চারণ করতে দাঁত কয়েকবার ভাঙতো আর কি। এটা ভাঙিয়ে ভাঙিয়ে উচ্চারণ করতে হবো, প্রথমে ডি, পরে অক্সি, পরে রাইবো, পরে হচ্ছে নিউক্লিক। এইভাবে চারটা ভাগে ভাগ করে আপনি যদি উচ্চারণ করেন তাহলে বাঁচবেন না। ডি অক্সি রাইবো, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ডিএনএ আইন 2014। এই আইনটা আপনার পাশ হয়েছে কিন্তু 12ই নভেম্বর, কিন্তু তার 1 মাস আগে কিন্তু এটাকে কার্যকর দেখানো হয়েছে। 9ই অক্টোবর থেকে এটাকে কার্যকর দেখানো হয়েছে। এখানে এই যে দেখেন দুই ধারার যে এক আছে না, এক উপধারাটা, এটাকে বলা হয় আপনার এই যেটা হচ্ছে যে আমাদের পিও, প্লেস অফ অকারেন্স, মানে অপরাধের স্থল। পিও বলতে কি বুঝি আমরা, বা যাকে আমরা ক্রাইম সিনও বলতে পারি। অর্থাৎ ক্রাইম সিনের সাথে আপনারা 2-এর 1 এটা ব্যবহার করতে পারেন। ডিএনএ অ্যাক্টের 2 ব্র্যাকেটে 1 অপরাধের স্থল। তো অপরাধের স্থল আমরা কি বুঝি সাধারণভাবে, যেখানে কোনো অপরাধ অনুষ্ঠিত হয়। আমরা যদি শুরুর দিকটা একটু ভালো করে বুঝি তাহলে পরবর্তীতে এই আইনটা একদম আমাদের মনের সাথে মিশে যাবে। এখানে হচ্ছে ডিএনএ যেখানে সাধারণত পাওয়া যায়, যে স্যাম্পলটা যেখান থেকে কালেক্ট করা হয়, এই আইনের প্রেক্ষিতে বোঝানো হয়। কিন্তু সাধারণভাবে আমরা অপরাধী স্থল মানে কি মনে করি? সাধারণভাবে যে কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে ঘটনাটা কোথায় ঘটছে, অমুক জায়গায় ঘটছে, তার মানে একটা যে ঘটনাস্থল, এটাকে আমরা সাধারণত অপরাধী স্থল নামে চিনি সাধারণভাবে, কিন্তু আমি বলতেছি। আর ডিএনএ আইন অনুযায়ী আপনি অপরাধী স্থল বলতে কি বুঝবেন? যেখানে ঘটনা ঘটে কিন্তু এইখানে আপনার ডিএনএ আলামত বা সরি নমুনা যেখান থেকে পাওয়া যাবে আর কি, ডিএনএ যে নমুনা, এইখান থেকে স্যাম্পলটা যেখান থেকে পাওয়া যাবে, এইরকম প্লেসকে মূলত অপরাধস্থল বলা হয়। এই ক্ষেত্রে যেখানে আপনার ঘটনা ঘটে সেখানে ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য জায়গাতেও গিয়ে যদি ডিএনএ আপনার থাকার প্রাসঙ্গিক হয়, তাহলে ওই জায়গাগুলোও আপনার কি বুঝাবে? ওই জায়গাগুলোও আমাদের অপরাধী স্থল মানে বুঝাবে। সোজা কথা হচ্ছে, ডিএনএ আপনি যে সংগ্রহ করবেন, এই ডিএনএ স্যাম্পলটা যে আপনি নিবেন, এটা তো কোনো একটা স্থান থেকে আপনার নিতে হবে, তাই না? ওই যে রক্ত লাগে রয়েছে বা বীর্য, তার অথবা মনে করেন যে কোথাও রক্ত মাখা মাটি আছে, তারপর আরো হাতের চিহ্ন, আপনার আরো অন্যান্য যে ডিএনএ যেখান থেকে পাওয়া যায়, এই জিনিসগুলো যেখান থেকে আমরা পাইতে পারি, কফ, সিগারেটের যে আপনারই থাকে, যেগুলা মানুষ খায়, লালা যেখানে থাকে মানুষের, চুইং গাম চাবাই সারা ফালাই দিছে, এরকম স্যাম্পল গুলো আমরা ঠিক যেখান থেকে কালেক্ট করতে পারবো, ওই স্থানটাকেই বলা হবে এই ডিএনএ অ্যাক্ট অনুযায়ী ওই জায়গাটার নাম কি? অপরাধ স্থল। এখানে বোঝানো হচ্ছে যে কোনো অপরাধ সংগঠিত হওয়ার স্থান, তার মানে আমরা সাধারণভাবে যা বুঝি কোথাও জেনে অপরাধ সংগঠিত হয়। পরে আবার বলছে অপরাধ সংগঠনের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা কোনো সন্দেহভাজন বা অভিযুক্ত ব্যক্তির শরীর হতে প্রাপ্ত বস্তু বা ব্যক্তি দ্বারা বহনকৃত কোনো বস্তু, তার মানে ওই তার শরীর থেকে প্রাপ্ত বা সে ব্যক্তি হাতে করে নিয়ে যাচ্ছে বা অন্য কোনোভাবে নিয়ে যাচ্ছে, সাথে আছে এমন কোনো বস্তু। আরেকটা জিনিস এখানে বোঝানো হয়েছে, অপরাধ সংগঠনের সাথে সম্পর্কিত অন্য কোনো স্থান হতে প্রাপ্ত কোনো বস্তু, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে প্রাসঙ্গিক যে স্থানটা আর কি। তার মানে যেটা আমরা সাধারণ ভাষায় বুঝি ওইটাকেও রাখছে। তারপর যেখান থেকে আলামত আমরা পেতে পারি কোনো কিছু শারীর বা শরীর থেকে যেগুলো পাওয়া হয় এগুলো, এছাড়াও বহনকৃত কোনো কিছু, এছাড়াও অন্য কোনো স্থান যেখান থেকে আমরা ডিএনএ নমুনা সংগ্রহ করতে পারবো, এরকম স্থানকে বলা হবে অপরাধ স্থল। ধারা কোনটা? ডিএনএ অ্যাক্টের 2-1 ধারা, 2 ধারার 1 উপধারা আর কি। বললাম অপরাধ স্থল, এই যে টিকাটা, এই টিকাটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি, অপরাধ স্থল। এছাড়া বাকি যা আছে তেমন খুব বেশি একটা কাজে লাগবে না। এই যে এটা আমাদের লাগবে ডিএনএ প্রোফাইল। ডিএনএ প্রোফাইলটা কি? দেখেন একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে সেম টু সেম ঘোষণা করার ক্ষেত্রে ডিএনএ যখন এগুলোকে অ্যানালাইসিস করা হয়, তখন 10টা জেনেটিক মার্কার আপনার থাকা লাগে। তো এই জিনিসটা এখানে বলতেছে যে ডিএনএ
প্রোফাইল অর্থ ডিএনএর অণুতে অবস্থিত 10টি জেনেটিক মার্কার হতে প্রাপ্ত জেনোটাইপের সমন্বয়ে গঠিত ডিএনএ নমুনা বিশ্লেষণের ফলাফল, যা আলফা নিউমেরিক ভ্যালু, এই দেখেন কথাটা মনে রাখেন, আলফা নিউমেরিক ভ্যালু হিসেবে প্রকাশ করা হয়। এখন যদি এখানে আমাকে বলেন এগুলোর সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়ার জন্য অনেক কিছুরই কিন্তু আমি নিজেই পারি না, সত্য আলাপ বললাম। এখানে অনেক কিছু সাইন্টিফিক ভাষা আছে, এইগুলোর যথার্থ ব্যাখ্যা কিন্তু আমার কাছে নাই, বুঝতে পারলাম। কারণ এটা মুখস্থ আপনাকে বোঝানো ছাড়া আমার কোনো উপায় নাই। যদি ডিএনএ কে আপনি বিশ্লেষণ করতে বলেন আমাকে, আমি পারবো না। ডিএনএ মানে কি, এটার কিভাবে গঠিত হয়, এগুলো তো অনেক সায়েন্সের যারা স্টুডেন্ট, অনেক গভীরে যারা গিয়ে আলোচনা করে তাদের বিষয়, ঠিক না? এই জন্য আইনে যতটুকু আছে আমি আমার জ্ঞান ততটুকু সীমাবদ্ধ। যদি এর চাইতেও আরো কেউ আরো বেশি গভীরে ঢুকতে চান, আপনি এই ক্ষেত্রে সহায়তা নিতে পারেন, এআই বা গুগলের সহায়তা নিয়ে আপনি সেখানে প্রবেশ করতে পারেন। তো প্রোফাইলটা আমরা বুঝলাম। মনে করেন কোথাও আপনার একটা দর্শন অনুষ্ঠিত হয়েছে, দর্শন অনুষ্ঠিত হলে তার মেডিকেল পরীক্ষার সময় ভিকটিমের এখান থেকে আপনার মনে করেন যে ওই আসামির আপনার বীর্য কানেক্ট করা হয়েছে, তখন এইটার একটা ডিএনএ প্রোফাইলিং করা হয়েছে যে তার বৈশিষ্ট্যগুলো কিরকম। আসামিকে ধরে আহ, যখন তার শরীর থেকে কোনো অংশ নিয়ে তার ডিএনএ একটা প্রোফাইল তৈরি করা হবে, তখন ওই যেখানে 10টা জেনেটিক মার্ক, আর এই ক্ষেত্রে 10টা জেনেটিক মার্ক যেটা আমরা উদ্ধার করছিলাম নারীর এখান থেকে, ওইটার ডিএনএ, আর আসামিকে গ্রেপ্তারের পর যদি আমরা ডিএনএ স্যাম্পল করি, কানেক্ট করি, প্রোফাইল করি, তো দুইবার যদি ডিএনএ করি, তো দুইটা ডিএনএ রিপোর্ট যদি ম্যাচ করে মানে সেম টু সেম হয়, তার মানে কি বোঝাচ্ছে বলেন তো? যে এই আসামি করতে কি এটা দর্শিত হয়েছে নাকি? কারণ ওইখান থেকে যেই জেনেটিক লক্ষণগুলো পাওয়া গেছে, আসামিকে ধরার পরে যে ডিএনএ প্রোফাইলিং করা হয়েছে সেম টু সেম, সেম টু সেম। আপনারা তো জানেন সাগরিনী হত্যাকাণ্ড মামলার বিষয়ে, শুনেন নাই? শুনছেন তো? সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ড 2012 সালের ফেব্রুয়ারি মাসেই তো, এই তো ফেব্রুয়ারি, এই যে আপনার ঢাকার রাজাবাজারে ঘটনা ঘটলো, 9 বছরের ছেলে ম্যাগ ছিল পাশে, শুনছেন? ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়েছে, তখন এখানে কিন্তু পুলিশের ক্রাইম সিন ইউনিট ডিএনএ স্যাম্পল কালেক্ট করার আগেই প্রচুর পরিমাণ উৎসুক জনতা এবং সাংবাদিকের ভিড়াভিড়িতে এখানে কিন্তু অনেকের আপনার ডিএনএ ছাপ পাওয়া গেছে, ওরাওরি ভিড়াভিড়িতে। তো এত লোকের ভিতরে কোনটা আসামির ডিএনএ এটা বের করা অনেক টাফ হয়ে গেছে না? এটা কিন্তু অনেকটাই টাফ হয়ে গেছে। এই জন্যে তদন্তকারী কর্মকর্তা হিসেবে লক্ষ্য রাখতে হবে একটা জায়গা থেকে যেন সহজে কেউ প্রবেশ করতে না পারে। এই জন্য কিন্তু দেখবেন কোথাও কোনো ঘটনা ঘটলে সিআইডির ক্রাইম সিন ইউনিট যাওয়ার আগেই দেখবেন এটা ঘেরাও করে রাখে। ওই যে আপনারা পড়ছেন না যে ফোর্স মোতায়েন করতে হবে, প্রবিধান 145 পড়েন না? কি জন্যে? যাতে পরবর্তীতে ক্রাইম সিন থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা যায়। এখন মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি কি ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে পারেন? নো, তিনি পারেন না, কারণ তার কাছে তো ওইসব জিনিসই নাই। আছে? জিনিস আছে ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে যা লাগে ওইরকম নাই, এই জন্য এক্সপার্ট লাগে। তবে আমার জানা মতে বাংলাদেশের সবগুলো থানাতেই একটা করে কিট বক্স দেওয়া হয়েছিল ডিএনএ স্যাম্পল কালেক্ট করার জন্য, কিট বক্স, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা ডিএনএ প্রোফাইলটা বুঝছেন তো? ডিএনএ প্রোফাইলের কিন্তু ব্যাপক পরিমাণ ব্যবহার আছে আমাদের মামলার আসামি শনাক্তকরণে, ডিএনএ প্রোফাইল ব্যবহার করা হয় না। আইন পড়া লাগবে না, আপনি নিজেও তো বুঝবেন আসামি শনাক্তের জন্য ডিএনএ প্রোফাইল লাগে। এই যে 5ই আগস্টের ঘটনায় বা তার আগের ঘটনায় মানুষ মারা মারা গেছে না, এই তো সপ্তাহ খানিক আগে দেখলাম যে 1.5 বছর পরে সন্তানের কবর খুঁজে পাইছে এক মা। এটা কিভাবে পাইছে জানেন? যখন অজ্ঞাত লাশগুলোকে দাফন করা হয়েছে, অজ্ঞাত পরিচয় লাশগুলো, এগুলো ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করা হয়েছে, যেটা কার এত নাম্বার কবর, এত নাম্বার ডিএনএ প্রোফাইলের লোকের কবর। এখন যারা খুঁজতেছে অজ্ঞাত পরিচয় ছেলের লাশ খুঁজে পাইছে না, তারপর ওই মা গিয়া ডিএনএ দিছে, তারপর ডিএনএ ম্যাচ করছে, মনে করেন বাপের সাথে ডিএনএ ম্যাচ করছে, তো এত নাম্বার প্রোফাইলের সাথে ম্যাচ করছে, তাহলে এই প্রোফাইলের কবরে নিয়ে গেছে। এই তো সপ্তাহখানিক আগের নিউজ, দেখেন নাই? 1.5 বছর পর সন্তানের কবর ফিরে পেলো মা। দেখছেন নিউজটা? দেখছেন না? কেউ কেউ তো দেখার কথা, না খালি আমি একাই দেখি। তো এইটা কিন্তু এই ডিএনএ প্রোফাইলের মাধ্যমে কিন্তু হয়েছে, বুঝতে পারছেন? এইগুলো কিন্তু ডিএনএর আপনার কি ব্যবহার।
আমরা পাবো এগুলো ডিএনএ ব্যবহারটা। তো ডিএনএ প্রোফাইলটা আমরা বুঝলাম। ডিএনএ ল্যাবরেটরি, এটা আর এত কিছু নাই আপনার বোঝার মতো। এটা হলো যেখানে ডিএনএটা টেস্ট করা হয়, পরীক্ষা করা হয়, এটা হচ্ছে ডিএনএ ল্যাবরেটরি। আমাদের সিআইডিতে ডিএনএ ল্যাবরেটরি আছে, তাই না? আহ, 3 তো যথারীতি তাই। আচ্ছা দেখেন, ধারা নাম্বার 4, ডিএনএ নমুনা অনুরোধ সংগ্রহের অনুরোধ। এখানে অনুরোধ কিভাবে আসবে? এখানে বলছে কোনো সংগঠিত অপরাধের তদন্তের প্রয়োজনে কোনো পুলিশ কর্মকর্তা উক্ত অপরাধের ফলে কোনো ক্ষতিগ্রস্ত, সন্দেহভাজন বা অভিযুক্ত ব্যক্তি অথবা অপরাধ সংগঠনের সাথে জড়িত অন্য কোনো ব্যক্তিকে তার ডিএনএ নমুনা প্রদানের জন্য অনুরোধ করতে পারবেন। কে পারবেন? কোনো পুলিশ কর্মকর্তা পারবেন। কাকে দেওয়ার জন্য? ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বলতে পারেন যে আপনি ডিএনএ দেন, সন্দেহভাজন ব্যক্তিকে বলতে হবে আপনার ডিএনএ দেন, অভিযুক্ত ব্যক্তিকে বলতে হবে আপনি ডিএনএ দেন, বা ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে বলতে হবে। তাহলে প্রশ্ন হইতে পারে যে ডিএনএ কাদের কাছ থেকে সংগ্রহ করা যায়? এই যে এখানে ক্ষতিগ্রস্ত, সন্দেহভাজন, অভিযুক্ত ব্যক্তি বা জড়িত আছে বলে আপনার যারা আছে তাদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করা যায়, অনুরোধ করতে হবে। তারপর এখানে বলা আছে যে আমরা যে অনুরোধ করলাম তাদের ক্ষেত্রে কি হবে, যে কোনো ব্যক্তি যদি শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম হন তখন কি হবে? কারণ তাদের তো মতামতের কোনো মূল্য নাই। তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উক্ত শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তির যারা অভিভাবক আছেন, মানে পিতামাতা বা আইনানুগ অভিভাবক যারা আছে, বা তার দ্বারা নিয়োজিত আইনজীবীকে উক্ত শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তির নিকট থেকে ডিএনএ নমুনা সংগ্রহের লক্ষ্যে সম্মতি প্রদানের জন্য অনুরোধ করবেন। তার মানে এদের ক্ষেত্রে তাদের গার্জেনের কাছে কি করতে হবে? আপনার অনুরোধ করতে হবে। ধারা নাম্বার 5, ডিএনএ নমুনা সংগ্রহের স্থান। ডিএনএ আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি? ডিএনএ কোথা থেকে সংগ্রহ করতে পারি? ডিএনএ সংগ্রহ করতে পারি আমরা অপরাধের স্থল থেকে। তো অপরাধের স্থল কোনটা? আমরা ইতোমধ্যে কিন্তু 2-এর আগে পড়ে আসছি, মনে আছে তো আপনাদের? যেখানে ঘটনা ঘটে, যেখানে কোনো কিছু বডি থেকে পাওয়া যায় বা সাথে করে নিয়ে যাচ্ছে এরকম কোনো কিছু থেকে পাওয়া যায়, বা অন্য কোনো স্থান। তো এটা হলো অপরাধের স্থল। এই যে অপরাধের স্থল, এখান থেকে আমাদের ডিএনএ নমুনা সংগ্রহের স্থান। তো এখানে বলতেছে অপরাধের স্থল বা ডিএনএ নমুনা পাওয়া যেতে পারে এই ধরনের কোনো স্থান হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা যাবে। 6, লিখিত সম্মতি। হ্যাঁ, এক্ষেত্রে একটা সম্মতির বিষয়টা যেটা এখানে 6 ধারাতে বলছে যে কোনো অপরাধের তদন্তের প্রয়োজনে কোনো, এটা কিন্তু যে কোনো সময় নিতে পারবেন না, শুধুমাত্র অপরাধের তদন্তের প্রয়োজনে অনন্য 2 জন সাক্ষীর উপস্থিতিতে। কয়জন লাগবে ভালো করে শুনেন, এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন মানে কিন্তু এমসিকিউ। মিনিমাম 2 জন সাক্ষীর উপস্থিতিতে বিধি দ্বারা নির্ধারিত ফর্মে বা পদ্ধতিতে আপনার লিখিত সম্মতি গ্রহণ ব্যতীত এই আইনের অধীন কোনো ব্যক্তির নিকট হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা যাবে না। তার মানে আমরা বুঝতেছি যে আমার অবশ্যই কি লাগবে? অনুমোদন লাগবে। ওই ব্যক্তির অনুমোদন, বা এই যে 2-এ বলতেছে যে তার যে অভিভাবক আছে তাদের অনুমতি লাগবে। পরে 7 ধারায় বলতেছে যে অসম্মতি যদি হয় সেক্ষেত্রে বিষয়টা, এই যে অসম্মতি অনেকে আছে না যে রাজি হবে না, তখন এখানে বলতেছে যে কোনো অপরাধের তদন্তের প্রয়োজনে ধারা 4-এর অধীন যদি কোনো ব্যক্তিকে অনুরোধ জানানো হয় এবং অনুরোধ করার 3 ঘন্টা সময়ের মধ্যে সম্মতি প্রদান করা না হয় তাহলে তিনি ডিএনএ নমুনা প্রদানে অসম্মতি জ্ঞাপন করেছেন বলে গণ্য হবে। তার মানে আপনাকে আমি বললাম যে আপনার ডিএনএ আমি পরীক্ষা করবো, আপনার ডিএনএ দিতে হবে, ডিএনএ স্যাম্পল দিতে হবে। তখন আপনি কি করলেন? 3 ঘন্টার ভিতর কিছু জানাইলেন না, আপনি রাজি না, রাজি না, এই ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে আপনি রাজি না। এই যে অসম্মতি। পরে বলতেছে যে এরকম অসম্মতির ক্ষেত্রে যদি আপনার আহ, উক্ত অসম্মতির বিষয়টি বিধি দ্বারা নির্ধারিত ফর্মে ও পদ্ধতিতে যথাযথভাবে কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। এটা একটা ফর্ম, যারা মূলত এগুলোর কাজ করে তাদের কাছে ফর্মটা থাকবে। তারপরে ধারা 8, এখানে বলতেছে আদালতের আদেশে ডিএনএ নমুনা সংগ্রহ। আমরা তো এতক্ষণ তদন্তকারী কর্মকর্তাটা দেখলাম যে তদন্তকারী কর্মকর্তা নিজে তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন, যে ঠিক না, তদন্তকারী কর্মকর্তা তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে আপনারা ডিএনএ দেন। সবাই অ্যালার্ট, আমি কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি তদন্তকারী কর্মকর্তা, আপনার তদন্তের স্বার্থে আপনি আপনার যারা এই মামলার ভিকটিম, আসামি, সন্দেহভাজন ব্যক্তি
তাদেরকে আপনি বলতে পারেন যে আপনার ডিএনএ দিতে হবে। সেই ক্ষেত্রে সম্মতি অসম্মতির একটা বিষয় আমরা দেখতেছি, কতক্ষণ? 3 ঘন্টা, তাই না? 3 ঘন্টা না? এই প্রত্যেকটা লাইন মানে একটা করে এমসিকিউ। পরে কিন্তু আফসোস করবেন যদি মনোযোগ না থাকে। এখন মনে করেন আদালত কি আপনাকে আদেশ দিতে পারে? আদালত দেখেন তো পারে কিনা। ঠিক আছে, আমরা এবার দেখবো আদালত আমাদের এক্ষেত্রে আদেশ দিতে পারে কিনা। যেমন 8 ধারায় বলতেছে আদালতের আদেশে ডিএনএ নমুনা সংগ্রহ। কার আদেশে? আদালতের আদেশে। 3 নম্বর ধারা প্রথমে বলতেছে আদালতের আদেশের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি দ্বারা 7-এর অধীন ডিএনএ নমুনা প্রদানে অসম্মতি জ্ঞাপন করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা কোনো অপরাধের তদন্তের প্রয়োজনে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য উপযুক্ত আদালতে আবেদন করতে পারবেন। মানে ও যদি ভালো ভালো দেয় তাহলে তো হইলই, যদি সে অসম্মতি করে তাহলে এখন দারোগা কি করবেন? তদন্তকারী কর্মকর্তা কোর্টে আবেদন করবেন। পরে বলতেছে এই যে আবেদনটা করা হলো উভয় পক্ষকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করে ও আদালতের সম্মুখে উপস্থাপিত দলিলাদি বিবেচনাক্রমে আদালত ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আদেশ প্রদান করতে পারবেন। আদালত যেটা ভালো মনে করে আর কি। উপধারা 2-এর অধীন আদালতের আদেশে ডিএনএ নমুনা সংগ্রহের করা হলে এটি 6-এর উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতিতে গ্রহণ করা হয়েছে বলে গণ্য হবে। মানে আদালত বলতেছে আপনার অনুমোদন দেওয়া গেল, আর যে দিবে সে রাজি হচ্ছে না। এখন এটা একটা দ্বিমত থাকে, এই জন্য এটা বৈধতা দিছে যে যখন এরকম দেওয়া হবে ধরে নেওয়া হবে দ্বারা 6-এর জন্য এই জিনিসটাকে অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণত আপনার ডিএনএ নারী ও শিশু নির্যাতন আইনে বাধ্যতামূলক করে দিছে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে বাধ্যতামূলক করা আছে এখানে কিন্তু আর সম্মতি অসম্মতির কোনো প্রশ্ন নাই। মানে আসামি পাইছেন মানে তার ডিএনএ করতে হইব, ঠিক না? শিশু বা অক্ষম ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ, তারপরেও আপনার এই আইনে গ্রাম আদালতের চাইতে সহজ আছে নাকি? গ্রাম আদালত অনেক কঠিন, এনে তাও একটু সহজ আছে না? নতুন হইলেও আইনটা সহজই লাগতেছে। আচ্ছা দেখেন 9 কি বলছে, শিশু বা অক্ষম ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ। এখন শিশুর ক্ষেত্রে আপনি কিভাবে ডিএনএটা সংগ্রহ করবেন আমরা একটু জানার চেষ্টা করি, পরে হয়েছে যে পারি আর না পারি একটু মনোযোগ দিয়ে জানার চেষ্টা করি। এখানে বলতেছে ধারা 8-এর অধীন যে ব্যক্তির নিকট হতে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আদালতের অনুমতি প্রার্থনা করা হয় সেই ব্যক্তি যদি শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম হন তাহলে আদালত উক্ত ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবক বা তার দ্বারা নিয়োজিত আইনজীবীর উপস্থিতিতে এই ধরনের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আদেশ দিতে পারবেন। এমসিকিউ হইতে পারে না যে শিশুর ডিএনএ কিভাবে সংগ্রহ করা হয়, কার উপস্থিতিতে সংগ্রহ করা হয়? এই যে তাদের দ্বারা নিয়োজিত আইনজীবীর সামনে আপনার এই ডিএনএ নমুনাটা সংগ্রহ করতে হবে। তো ডিএনএ নমুনাটা আসলে কিভাবে সংগ্রহ করা হয় ধারা 10-এ আবার সেটা বলা আছে। এখন এটা কি ভাই যে কেউ পারবে ডিএনএ নমুনা সংগ্রহ করার জন্য? আপনারা বললে আপনি পারবেন ডিএনএ নমুনা সংগ্রহ করার জন্য? পারবেন না। ফরেনসিকের উপরে যাদের প্রশিক্ষণ আছে, যারা ডিএনএ স্যাম্পল কালেক্ট করে, সেটা যেমন আমি কিন্তু এক্সপার্ট হিসেবে কিন্তু ট্রেনিং করছি ভারতে, গুজরাটে। আমার সাবজেক্ট ছিল বায়োলজি অ্যান্ড সেরোলজি, খুবই উন্নত প্রশিক্ষণ, যেখানে কিন্তু ওই ডিভাইসগুলো তো বাংলাদেশে নাই। আমি ইন্ডিয়ার যেই এতে আপনার ট্রেনিং করছি ইউনিভার্সিটিতে, ওইটা পুরো ওয়ার্ল্ডে 2nd র্যাঙ্কিংয়ে। ফরেন্সিকে অস্ট্রেলিয়া 1 নাম্বার, ভারতের গুজরাট হচ্ছে এটা আপনার 2 নাম্বার পুরো ওয়ার্ল্ডে। তো আপনার ওই ইউনিভার্সিটিতে কোনো বিএসসি সাবজেক্ট নাই, এমএসসি দ্বারা শুরু। ওখানে আপনার মাস্টার্স কোনো বিএসসি পড়ায় না, মাস্টার্স এবং হচ্ছে এমফিল পিএইচডি ওইগুলো করানো হয় ওইখানে। তো ওইখানে আমি দেখছি যে ভারতে কতটুকু আগায় রয়েছে দেখেন। ডিএনএ স্যাম্পল থেকে আপনার মানুষের মুখের অবয়ব তৈরি করতে পারে তারা। চিন্তা করতে পারেন যে একটা ডিএনএ স্যাম্পল ওই মেশিনে দিবে, ওই মেশিন থেকে একটা মোমের চেহারা আকৃতি আপনাকে দিবে, যেটা 90% একজন আসামির চেহারাকে আপনার কিন্তু ফুটিয়ে তোলে। এই প্রযুক্তি বাংলাদেশে আছে? আছে? নাই। ওকে, আসামি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আপনার বাংলাদেশে প্রচলিত কি, আপনার তাকে সুন্দর করে সামনে বসায় জিজ্ঞাসাবাদ করা হয়। ওই ইউনিভার্সিটিতে ফরেন্সিকে আমরা দেখছি লাই ডিটেক্টর মেশিন, যে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন এইটা ডিটেক্ট করতে পারে ওই মেশিন। কত উন্নত প্রযুক্তি! আপনার ইসিজি আছে না, ইসিজি, ইসিজির মতো এই পুরো শরীরটাতে শুরু করে একেবারে কপাল থেকে শুরু করে গাল তাল বুক টুক যা আছে
সব জায়গায় ছোট 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 এরকম চুমুকের মতো জিনিস টিনিস লাগায় আমাদের সামনেই দেখানো হয়েছে। তো ওইগুলো আপনার সিগন্যাল প্রেরণ করে আপনি কোনটা তথ্য দিচ্ছেন, এবং আমরা যে কটা পরীক্ষা দেখছি 100-এ 100 আপনার এটা কভার করছে। ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে আপনার অন্যান্য তথ্যগুলো, যে একজন ব্যক্তি সত্য বলে না মিথ্যা বলে, আপনি ইচ্ছা করে যদি মিথ্যা বলেন ধরা পড়ে যাবেন, এত উন্নত প্রযুক্তি। তারপর এখানে আমরা দেখছি একটা বুলেট সে কতটুকু দূর থেকে কত দূর পর্যন্ত আঘাত করতে পারে। একটা দেয়ালে যদি রক্ত চিহ্ন পাওয়া যায়, এই রক্তটা কি পরে ছিটানো হয়েছে, নাকি কোনো চাকুতে স্টেপ করার পর গিয়ে লাগছে, নাকি বুলেট লাগার পর ওই রক্তটাকে ওখানে লাগছে। একটা ফ্লোরে রক্ত থাকলে এটা কি ধরনের হবে, কিভাবে থাকবে, সবগুলো আমাদেরকে হাতে কলমে 2 সপ্তাহ আমরা এখানে ট্রেনিং নিছি, দেখছি। মানে কি বলবো, হয়তো এমনিতে আমরা মুখে অনেক কিছুই করে ফেলতেছি, মনে করেন যে, কিন্তু আসলে কাগজে কলমে আমরা কোনো কিছুই যে কে আসলে এটা সংগ্রহ করবে ডিএনএ, এগুলো তো আপনি আমি পারবো না। এখানে দশে বলে দিছে কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বা নির্ধারিত ব্যক্তি দ্বারা অনন্য 2 জন সাক্ষীর উপস্থিতিতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও প্রক্রিয়ায় ডিএনএ নমুনা সংগ্রহ করতে হবে। যদিও বাস্তবিক আমার জ্ঞান নাই, তবু আমি বুঝে দিই সাক্ষী 2 জনের কাজ কি। মনে করেন যে এই যে একটা গ্লাস, এই গ্লাসটা মনে করেন ডিএনএ হিসেবে কালেক্ট করতেছে ঘটনাস্থল থেকে, যে এইটা এখানে আসামের একটা চিহ্ন আছে। তো এই ডিএনএটা যে জব্দ করতেছে যিনি, উনি তো বাড়ি থেকে গিয়ে একটা বানায় নিয়ে যেতে পারে, আসামের বাড়ি থেকে ঘটনাস্থল থেকে ফাঁসানোর জন্য পারে না? পারে কি না? যাকে আসামি করা হচ্ছে তাকে পুরোপুরি ভালোভাবে ফাঁসানোর জন্য তার ঘর থেকে যদি একটা জিনিস নিয়ে আসি, সেই জায়গা দেখায়, তাহলে কি পুরোপুরি ডিএনএ ম্যাচ করবে না? করবে কি না? তাহলে এই যে গ্লাস যেটাতে মদের বারে পাওয়া গেছে ডিএনএ স্যাম্পল, আপনি ওই সময় বারে বসে মদ খাইতেছিলেন, এই যে বার থেকে এটা জব্দ করা হয়েছে। তাহলে এইটা যেন করতে না পারে, এই জন্য কিন্তু 2 জন সাক্ষী ওই মুহূর্তে কিন্তু উপস্থিত একজনের সই স্বাক্ষর করবে, যেটা বিধি দ্বারা প্রক্রিয়ায় পদ্ধতিতে এটা ডিটেলস হয়তো বা আছে, এটা আপনি ধরে নেন না। কারণ তা না হলে কিন্তু এটা জব, এইটা যে আমি পরীক্ষাতে পারাবো এটার কোনো মূল্য থাকবে? দ্বারাগত যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারে, নাকি নিয়ে আসতে পারে না? স্বাভাবিকভাবে চিন্তা করেন, সাক্ষীদের কথা কেন বলতেছে, কাজ তো করবে এক্সপার্টে, সাক্ষীরা কি কাজটা এনে, সাক্ষীরা এনে অবশ্যই এটা কি সত্যায়িত করবে যে আমার সামনে এটা জব্দ করা হয়েছে, ঠিক না? ওকে, তার মানে এটাই হলো এখানে সাক্ষীদের কাজ। ডিএনএ নমুনা বিশ্লেষণ কারা করবে, কিভাবে করবে, কোথায় করবে, ঠিক না? কি ডিএমপি হেডকোয়ার্টারে করবে, পুলিশ সুপারের কার্যালয়ে করবে, না থানায় বসে ওসি হিসেবে করবে ডিএনএ যে অ্যানালাইসিসটা? প্রত্যেক থানার ওসি ডিএনএ এক্সপার্ট, একজন করে ডিএনএ এক্সপার্ট, নাকি ওসি সাহেবরা ডিএনএ রিপোর্ট দেখবে। এই যে উত্তম কুমার আমার সাথে একমত পোষণ করছে। আরে ভাই, ওসি তো দূরের কথা, আপনার জেলার পুলিশ সুপার কি পারবে ডিএনএ এক্সপার্ট হইতে, ডিএনএ মতামত দিতে? পারবে? পারবে কেউ? ডিআইজি পারবে? আইজিপি পারবে? পারবে? পারবে না। এটার জন্য এক্সপার্ট লুক লাগবে না আলাদা? ডিএনএ এক্সপার্ট যারা সিআইডিতে আছে, ঠিক না? সিআইডি আছে না বাংলাদেশ, যে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক এক্সপার্ট আছে, ডিএনএ এক্সপার্ট, তারা পারবে। তারা এগুলো পারবে, এগুলো কি সাধারণ লোকের পক্ষে কাজ না। এই যে এই জন্যই বলতেছে যে বিশ্লেষণটা আসলে কিভাবে হবে, কোথায় হবে। এই যে দেখেন, এই যে ধারা 11-তে এটা ক্লিয়ার করে দিছে যে কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছেন যিনি 10-এর অধীন সংগৃহীত ডিএনএ নমুনা বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ডিএনএ প্রোফাইল সম্বলিত একটি রিপোর্ট প্রস্তুত করে তাতে তিনি স্বাক্ষর দিবেন। তাহলে তো বুঝছেন। এখন ঘটনা হলো এই যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি উনি আসলে কে, এটার ব্যাখ্যা কিন্তু 2 ধারায় দেওয়া আছে। আমি স্কিপ করে চলে আসছি, আমি একটু আবার একটু ব্যাক করি, যে এই জিনিসটা বারবার আসতেছে। তো তাহলে আমি কাছাকাছি, আমরা এখানে দেখি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নামে একটা টিকা আছে, মানে অর্থ আছে, এটা আমরা একটু দেখি যে কাকে বোঝানো হয়েছে। এই যে দেখেন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তাহলে এরও একটু পড়েন যে আসলে কে। এখানে বলতে বোঝানো হয়েছে যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বলতে কাকে বোঝানো হবে। এখানে বোঝানো হয়েছে ডিএনএ ল্যাবরেটরিতে কর্মরত এই ধরনের কোনো ব্যক্তি, আমরা সাধারণত ডিএনএ এক্সপার্টদেরকে দেখে থাকি, যার দ্বারা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বায়োকেমিস্ট্রি বা মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজিতে অনন্য স্নাতক ডিগ্রি রয়েছে। তার মানে যে ব্যক্তি এখান থেকে বিএসসি পাশ করছে কোনো ইউনিভার্সিটি থেকে, কোন কোন সাবজেক্টে, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজিতে, যে ব্যক্তির মিনিমাম, অনন্য মানে কি মিনিমাম স্নাতক ডিগ্রি রয়েছে। মনে রাখবেন স্নাতক ডিগ্রি মানে একটা
10% পড়াশোনা ডিএনএ এক্সপার্ট হইতে গিয়ে। বুঝতে পারছেন? কত পার্সেন্ট? 10%। এরপরে আপনার বিএসসি করতে হয়, এরপরে কেউ কেউ এমফিল করে, কেউ পিএইচডি পর্যন্ত করে, কেউ আবার অনেক দেশের উন্নত ইউনিভার্সিটি থেকে কিন্তু পড়ালেখা করে আসে। সিআইডিতে দেখবেন বেশ কয়েকজন আছে এক্সপার্ট, তাদের স্যালারি কিন্তু অনেক হাই, অনেক অনেক হাই। আপনি স্কেল যে কোন গ্রেড দ্বারা কিন্তু তাদের বেতন আপনি মিলাইতে পারবেন না। বুঝতে পারলাম? তাহলে আমরা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যেখানে পাবো, এখানে আমরা কিন্তু বুঝে গেলাম যে কারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আচ্ছা, এই যে ডিএনএ প্রোফাইল যে করা হলো, বিশ্লেষণ করা হলো ল্যাবরেটরিতে, তারপরে আপনার এই যে ডিএনএ নমুনা বিশ্লেষণ পদ্ধতি এবং বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো বিষয়, যেভাবে হোক এই রিপোর্টটা যে তৈরি করা হলো, এই রিপোর্টটা যেটা বিশ্লেষণ করা হলো ধারা 11-তে যোগ্যতা সম্পন্ন ব্যক্তির মাধ্যমে, এটা আসলে আমরা কি কাজে লাগাবো? এগুলো আমরা কি কাজে লাগাবো? এদেরকে আমরা কাজে লাগাবো হচ্ছে এই যে দেখেন 12-তে বলা আছে যে ডিএনএ নমুনা এবং ডিএনএ প্রোফাইলের ব্যবহার আপনি কি কাজে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু সবাই মার্ক করতে পারেন, খুবই ইম্পর্টেন্ট। যে ডিএনএ বলতে কি বুঝুন, ডিএনএ প্রোফাইল, সরি ডিএনএ ডিএনএ প্রোফাইল বলতে কি বুঝুন এবং ডিএনএ প্রোফাইলের ব্যবহার সম্পর্কে আলোচনা করুন। এটা কিন্তু একটা প্রশ্ন। এই ক্ষেত্রে এই যে 12 ধারাতে যেটা ডিএনএ প্রোফাইলের ব্যবহার, আমরা একটু জানার চেষ্টা করি যে এইটা প্রোফাইলটা যে করা হয় এটা আমরা কোন কোন কাজে লাগাতে পারি। কিরকম? কোনো ব্যক্তিকে শনাক্তকরণে, কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি, নিখোঁজ বা অজ্ঞাত ব্যক্তি শনাক্তকরণ, যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নিম্নরূপ, প্রাকৃতিক দুর্যোগ আহ, এই নিরূপণ, সরি আমি নিম্নরূপ বলে ফেলছি, নিরূপণ, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনাজনিত কারণে মৃত ব্যক্তি শনাক্তকরণ, বিরোধ নিষ্পত্তি, বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো বিষয়। তাহলে এই কাজের জন্য আমরা ডিএনএ প্রোফাইলটাকে ইউজ করতে পারি, এছাড়া কিন্তু অন্য ক্ষেত্রে ইউজ করা যাবে না। আপনার মন চাইলেই আপনি এখন ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে পারবেন না, আপনি মন চাইলে অমুকের ডিএনএ করতে পারবেন না, ঠিক না? মন চাইলে আপনি এটা করতে পারবেন না, করতে পারেন না। সালমান খানের একটা এরকম একটা মুভি ছিল, সে এই যে তার পিতৃত্বের দাবি নিয়ে ওই বিদেশে গেছিল। হ্যাঁ, ওইরকম একটা মুভিতে আমি দেখছিলাম। ওই ডিএ তখন কিন্তু ওইখানে আপনার ওই যে বাপ, সে কিন্তু নিজেই জানে ঋষি কাপুর থাকে তার বাপ, তখন ওইটাতে কিন্তু সে স্বীকার করে, কিন্তু বাড়ির অন্যান্যদের কাছে কিন্তু পরিচয় গোপন করে যায়। তো ওইখানে কিন্তু ডিএনএ প্রোফাইলে কিন্তু আনে নাই, কেউ পরীক্ষা করে নাই, ডিএনএ প্রোফাইল নিয়ে আসতো। বাংলা সিনেমাতে আমরা দেখছি যে অনেক সময় বড় লোকের বাচ্চা পানিতে পড়ে গেলে গিয়ে গরিবের ঘরে গিয়ে পড়ে, আবার গরিবের বাচ্চা যদি রাস্তাঘাটে ফালাইতে হয়ে গেলে বড় লোকের রাস্তা থেকে করে নিয়ে যায়। এটা বাংলা সিনেমার দৃশ্য আমরা দেখছি না? এই দৃশ্যগুলা, এই যে গরিবের বাচ্চারা থইয়া দিছে রাস্তার পাশে, বড় লোক দম্পতি যাচ্ছে যাদের বাচ্চা নাই, আওয়াজ শুনে প্রাইভেট কার থামায়া ওই বাচ্চা নিয়ে গিয়ে পাইলা বড় করছে। পরে সিনেমার লাস্টে গিয়ে সে একটা গান বা একটা যে কোনো দিয়ে আবার পরিচয় হয়ে যায় যে বাপ মা। তো এখন মনে করেন, এখন আপনি এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান যেভাবে দেখি কদিন পর পর যে এই মেয়ে ওই মেয়ের সাথে সম্পর্ক বাইর, কোন দিন যে কোন ছেলে মনে করেন যে কইব যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সে, তখন এটা কি সমাজে কেউ সহজভাবে মেনে নিব? তখন তো ওই ছেলে যদি বলে যে আনবির আমার বাবা, আমার ডিএনএ টেস্ট করা হোক, কি করা হোক? হইতে পারে না। যেভাবে ঘটনা ঘটতেছে কদিন পর পর যদি আমরা দেখি না, দেখি তো। তো দেখা গেছে যে এখন যদি কেউ এসে দাবি করে তাইলে কি সে যমুনা গ্রুপ ওই কি বসুন্ধরা গ্রুপের আপনার মালিকের ছেলে হয়ে যাবে? তাহলে এখানে পদ্ধতি কি? ডিএনএ টেস্ট। কি টেস্ট? আপনার ডিএনএ টেস্ট। তো আপনার আমার এলাকায় একটা জিনিস ভাইরাল হয়েছিল একবার, এক বড় ভাই বিয়ে করে আসছে, তার 7 মাসের পরেই নাকি আহ, বাচ্চা ডেলিভারি হয়েছে, তখন এটা নিয়ে কিন্তু অনেক গুঞ্জন সৃষ্টি হইলো। 7 মাসের পরে পরবর্তীতে এক্সপার্টের অপিনিয়ন নেওয়া হয়েছিল যে নারী বাচ্চার ক্ষেত্রে, নারী মানে মেয়ে বাচ্চা জন্মগ্রহণের ক্ষেত্রে এটা সম্ভব, মেয়েদের ক্ষেত্রে এটা সম্ভব। মানে যখন বিয়ে করে নিয়ে আসছে যেদিন, তার 2-3 দিনের ভিতরে যদি সে কনসিভ করে থাকে তাহলে 7 মাসের ভিতরে আপনার সিজারিয়ান পদ্ধতিতে যে বাচ্চাটা হয়েছে এইটা পিতৃত্বের জন্য কোনো সন্দেহ থাকার সুযোগ নাই। এটা বাস্তবিকভাবেই যে শিশুটা জন্মগ্রহণ করছে তার বয়স নির্ণয় করা যায়। ওকে, ঠিক আছে, এটা ঠিক আছে, তার বিয়ের আগে গর্ভবতী না, এটা বিয়ের পরেই গর্ভবতী।
এটা নিয়ে অনেক কিছু কানাঘুষা গুঞ্জন অনেক কিছু ছড়াইছিল। আর মানুষের হিসাব তো বুঝেনি, 7 মাসের আপনার মনে করেন 6 মাস, কিছুক্ষণ পরে এটা 5 মাস বানায় লাগবে। আর এক সপ্তাহ ঘুরলে 4 মাসে, আরে বিয়ে করে 4 মাস পরে বাচ্চা হয়েছে। মনে করেন মানুষ যেভাবে ছড়ায় গুজবটা, বুঝছেন না বিষয়টা, এটাই আর কি। তারপর হচ্ছে ডিএনএ নমুনা প্রোফাইল সংরক্ষণ, এটা কোথায় রাখতে হবে? ডিএনএ কে আপনাকে দিয়ে দিবে এটা প্রোফাইল? নো, এটার জন্য একটা সিস্টেম আছে। কি সিস্টেম? বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং মেয়াদে ডিএনএ নমুনা ডিএনএ ল্যাবরেটরি কর্তৃক এবং ডিএনএ প্রোফাইল দ্বারা 24-এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় ডিএনএ ডাটাবেজে সংরক্ষণ করতে হবে। তাহলে ল্যাবরেটরিতে আপনার কোথায় থাকবে? জাতীয় ডিএনএ ডাটাবেজ। তাহলে জাতীয় ডিএনএ ডাটাবেস থাকবে, ওইটা ওইখানে সংরক্ষিত থাকবে, কারণ আপনার কাছে যেটা পাঠাবে এটা 2 দিন পরে রিপোর্ট নষ্ট হতে পারে, যাতে ভবিষ্যতে দরকার হলেই এটা পাওয়া যায়, যে জাতীয় ডিএনএ ডাটাবেস ওই সেন্টার থেকে এটা সংরক্ষিত করা হবে। এরপর হচ্ছে যে আমাদের যে ল্যাবরেটরি প্রতিষ্ঠা, এইগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে না আপনাদের। এই 13 এই 12 পর্যন্ত যদি ধরেন, আপনি শুরু থেকে যদি 12 পর্যন্ত ধরেন, মোটামুটি আমাদের পরীক্ষা রিলেটেড যে কার্যক্রমগুলো আছে, যে ডিএনএ আপনার কি, ডিএনএ প্রোফাইলটা কি, আপনার কোথা থেকে ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করা লাগবে, কি কাজে এটার ব্যবহার করা হবে, ঠিক না, এগুলো যদি কেউ অনুমতি লাগবে কিনা, সে অনুমতি দিতে না চাইলে সেক্ষেত্রেও পদ্ধতি কি, বা নাবালকের ক্ষেত্রে ডিএনএ সংগ্রহ করার পদ্ধতি কি, কিভাবে সেই পদ্ধতি আপনার, কিভাবে নাবালকের আপনার ডিএনএ সংরক্ষণ করা হয়, কে ডিএনএ সংরক্ষণ করবে, কার অনুরোধে ডিএনএ সংরক্ষণ করা হবে, এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের এই 12 ধারা পর্যন্ত সমস্ত জবাব আছে। আপনি এই 14 থেকে যখন আপনি পড়তে যাবেন, তখন হচ্ছে এক্সট্রা বিষয়গুলো আসবে, যেগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে, রচনামূলকের ক্ষেত্রে তেমন একটা ইম্পর্টেন্ট ফিল করে না, বাট আপনার একটু জানা দরকার আছে যেখানে কি কি বিষয়গুলো আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমরা একটু জানার চেষ্টা করি। যেমন ধরেন আপনার এই যে ডিএনএ ল্যাবরেটরির প্রতিষ্ঠা, এই যে ডিএনএ ল্যাবরেটরির কথা আমরা বারবার বলতেছি, এই ল্যাবরেটরিগুলো আমাদের থাকা লাগবে না, অবশ্যই সেটা আইন দ্বারা স্বীকৃত হইতে হবে। এই জন্য এটা আইনের ভিতর ঢোকাই দিছে ধারা 14। এই আইন হওয়ার আগেই বাংলাদেশে ডিএনএ ল্যাব ছিল। ঠিক আছে, আমার ডিএনএ ল্যাব ছিল। এখানে বলতেছে যে এই আইন উদ্দেশ্য পূরণ করবে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এক বা একাধিক ডিএনএ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করতে পারবেন। 2, একের অধীন ডিএনএ ল্যাবরেটরি প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার প্রয়োজনে উপদেষ্টা পরিষদের পরামর্শ গ্রহণ করতে পারবেন। 3, ঢাকায় অবস্থিত ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি এই আইনের অধীনের সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে বলে গণ্য হবে। কেন? এই যে দেখেন, আমি বলছিলাম না যে আগেই ছিল, এই যেখানে বলে দিছে ঢাকায় অবস্থিত, কোনটার নাম কি? ন্যাশনাল ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, তার মানে এটা আগেই ছিল, কিন্তু এই জিনিসটা আপনার এই আইন দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে বলে গণ্য হবে, বুঝছেন, মানে এটাকে কিন্তু এই আইনের মাধ্যমে এটাকে কিন্তু ঢুকাই নিল, ভিতরে ইনক্লুড করে নিল আর কি। আচ্ছা, এখন ডিএনএ কি যাচ্ছে তাই ওই ল্যাবরেটরি থেকে দিয়ে দিবে এরকম কোনো কিছু? নো, এটার মানটা স্ট্যান্ডার্ড হইতে হবে, স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এই যে এটা কিভাবে গুণগত মান নিশ্চিত করতে হবে, এইটা ধারা 15-তে বলা আছে যে প্রত্যেক ডিএনএ ল্যাবরেটরি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ডিএনএ কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে হবে। উপধারা 1-এর অধীন গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে অন্যান্য বিষয়ের মধ্যে প্রত্যেক ডিএনএ ল্যাবরেটরিতে কি কি থাকবে খেয়াল করে দেখেন, কিভাবে আপনি বুঝবেন যে এখানে গুণগত মান। তার মানে এখানে যথোপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী থাকবে, তাই না? এখন ধরেন আলতু ফালতু লোক দিয়ে যদি ল্যাব চালান, তাহলে কি এটা যোগ্যতা সম্পন্ন হইলো, মানসম্পন্ন হইলো না। ডিএনএ কার্যক্রমে গুণগত মান বজায় রাখবে, একটি ভৌত অবকাঠামোগত সুযোগ সুবিধা ব্যবস্থা রাখবে, মানে যেটার ভিতরে আপনার মেশিন টেশিন সবকিছু থাকবে। ডিএনএ বিশ্লেষণের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবে, এটির অধীন সংরক্ষিত তথ্যাদির নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখার সুষ্ঠু পদ্ধতি অনুসরণ করবে, এটির অধীন সম্পাদিত ডিএনএ বিশ্লেষণের জন্য এই আইন ও বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করবে, ডিএনএ পরীক্ষার কারিগরি মান বজায় রাখার জন্য যথাযথ যন্ত্রপাতি ব্যবহার করবে। সাধারণত ডিএনএটা অনেকটাই আপনার অটোমেটিকলি কাজ করা হয়, বেশিরভাগই হাতে শুধু অনেকগুলো কাজ আছে, এটা আপনার সেট আপ করে দিতে হয়, বাকি কাজটা মেশিনেই কিন্তু করে। যেমন ধরেন আমাদের যেই এই রোগ নির্ণয় করি হসপিটালে, আমরা মেশিনগুলো দেখি না, বিভিন্ন ধরনের মেশিন রোগ নির্ণয়, সিটি স্ক্যান করার সময় কি ডাক্তার আপনার মাথার ভিতরে গিয়ে ঢুকে, না মেশিনের ভিতরে আপনার মাথাটা ঢুকে, কোনটা?
মেশিন আপনার মাথার ভিতরে ঢুকে না আপনি কি মেশিনের ভিতরে ঢুকেন? আপনি মেশিনের ভিতরে মারা ঢুকে স্যার। মেশিনের ভিতরে আমাদের মাথা ঢুকে, তাই না? তো এইরকম ক্ষেত্রে আপনার এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে এখানে আমাদের উন্নত আপনার জিনিসপত্র থাকবে যেগুলোর মাধ্যমে ডিএনএ পরীক্ষা করা হয় বা ডিএনএ করা হয়। এখন শুধুমাত্র এসি রুম টুম সবকিছু করে রাখছেন, কিন্তু যেটা দ্বারা আপনি পরীক্ষা করবেন ওই যন্ত্রপাতি নাই, তাহলে যত উন্নতই করেন ল্যাব, কোনো লাভ আছে? লাভ আছে কিনা? ওই ল্যাবের কোনো মান ঠিক থাকবে? কোনো কিছুই নাই। আপনি কি দিবেন? আন্তাজের উপরে আপনি দিয়ে দিবেন। আমাদের আমেরিকা ইউএসএ খুব উন্নত ডিএনএ ল্যাব আছে, তার সাথেও আরো উন্নত আছে ফিনল্যান্ডে উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ মানে যে প্রধান উপদেষ্টার যে পরিষদ এটা না, কিন্তু এই বিষয়ে যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে এটা করা হবে, যে উপদেষ্টা পরিষদ থাকবে। এগুলো আমাদের শুধুমাত্র এমসিকিউর জন্য লাগবে, আমাদের রচনামূলকের জন্য আসবে না, মোটামুটি নিশ্চিত যে আসবে না। শুধুমাত্র শুনেন একটু মনোযোগ দিয়ে, যে উপদেষ্টা পরিষদ থাকবে এটা কিভাবে থাকবে। 16 ধারায় বলছে যে এই আইনের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে যথাযথ পরামর্শ প্রদানের জন্য আপনার সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা একটি ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদ গঠন করবেন। তাহলে কারা হবেন এই উপদেষ্টা পরিষদের সদস্য? বলেন কারা হবেন? কারা হয় এটার সদস্য হবে আপনার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রত্যেকটা র্যাঙ্ক একটু ভালো করে শুনেন। যিনি উপদেষ্টা পরিষদের কি হবেন? চেয়ারম্যান হবেন। আমি নিজেও জানতাম না, কিন্তু আমি কিন্তু আজকে প্রথম পড়তেছি আপনাদের সাথে সাথে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকার বলে যিনি এটার ভাইস চেয়ারম্যান হবেন। প্রত্যেকটা লাইন মানে কিন্তু একটা এমসিকিউ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনন্য যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনন্য যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনন্য যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। চ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অনন্য যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। ছ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মহাপরিচালক। বর্গীয় জ পুলিশের উপমহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা মানে ডিআইজি। ঝ অ্যাটর্নি জেনারেল দ্বারা মনোনীত একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। নিয় আইন ও বিচার বিভাগ দ্বারা মনোনীত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিয়োজিত একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর। ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান। এতক্ষণে আমরা লাইনে এলাম। ঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান। ড ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান। ঢাকার ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এর মহাপরিচালক। মধ্যাহ্ন ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি এর পরিচালক এবং সরকার দ্বারা মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে পাণ্ডিত্যের অধিকারী 3 জন বিশিষ্ট নাগরিক। এখন দেখেন, আচ্ছা চলে আসি আমরা যে উপদেষ্টা পরিষদ কি করবে, তাদের কোনো কাজ আছে? হ্যাঁ অবশ্যই তাদের কাজ আছে। এই সত্র দ্বারাই তাদের আপনি কাজ পাবেন। তারা এটা দেখা গেছে যেখানে পরামর্শ দিবে, ওইখানে তারা ভিজিট করবে, দেখবে, তারপর সঠিকতা আছে এগুলো দেখবে। এটার জন্য কিন্তু আবার যারা এক্সপার্ট লোক আছে তারা সহায়তা করবে, এবং ভবিষ্যতে কিভাবে তারা পরিচালিত হবে এই ল্যাবটা এটা পরিকল্পনা করবে, প্রশিক্ষণ ইত্যাদি অনেক কিছু তাদের এখানে কাজ আছে, এগুলো করবে। যারা 18তে বলা আছে তাদের সভাটা কিভাবে হবে, তারা যে মিটিং করবে, ওই যেটা একটু আগে আমি বললাম আপনাদের অফ দ্য রেকর্ডিং, যে উপদেষ্টা পরিষদের সভা মিটিং সমাবেশ এগুলো কিভাবে হবে। বছরে কমপক্ষে একবার সভা, তার মানে বেশি করতে কোনো সমস্যা নাই। উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এটির সকল সভায় তিনি সভাপতিত্ব করবেন, এটা আমরা জানি অটোমেটিক। তারপরে উপদেষ্টা পরিষদ প্রয়োজন বোধে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে উক্ত সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে পারবে। এই ধারার বিধানাবলী সাপেক্ষে উপদেষ্টা পরিষদ এটির সবার কার্যপদ্ধতি নির্ধারণ করতে পারবে। আচ্ছা এখানে কারিগরি কমিটিও একটা থাকবে, কারিগরি সাপোর্টটা দেওয়ার জন্য ধারা 19-এ কারিগরি কমিটি আছে, তারা কারিগরি সাপোর্টটা দিবে। এটা পড়েন। অধিদপ্তর স্থাপন এগুলো তেমন মূল্যায়ন নাই। এটা আপনার ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর নামে একটি অধিদপ্তর থাকবে। এটার প্রধান কার্যালয় থাকবে কোথায়? ঢাকায়। ধারা 20-এ বলতেছে।
তারপরে এই অধিদপ্তরের অধীন ডিএনএ ল্যাবরেটরি, জাতীয় ডিএনএ ডাটাবেস প্রতিষ্ঠা, তৎসংক্রান্ত কার্যক্রম সমন্বয়, তত্ত্বাবধান, পরিবীক্ষণ, বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য কার্যগুলি সম্পাদন করবে। এখন প্রশ্ন হতে পারে যে আমাদের এই ডিএনএ ল্যাব বা যে জাতীয় যে ডাটাবেস, এগুলো কোন আপনার ইয়ার থাকবে, অধিদপ্তরের আন্ডার থাকবে? এটা থাকবে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর নামে একটা অধিদপ্তর থাকবে। তারপর যে মহাপরিচালক থাকবে আমাদের এই এই কাজের জন্য, অধিদপ্তরের একজন মহাপরিচালক থাকবে। সেই মহাপরিচালকের যে নিয়োগ পদ্ধতি, তার জনবল, কর্মচারী নিয়োগ, এই যে আপনার 20, 21, 22 এইগুলোতে আপনারা পাবেন। পরে সেল গঠন, সেল গঠনের ক্ষেত্রে ওই 23-এ বলা আছে। এগুলো জাস্ট রিডিং পড়ার জন্য আমি বলতেছি, তেমন এই নাই, গুরুত্ব নাই তেমন একটা। এই যে জাতীয় ডিএনএ ডাটাবেস প্রতিষ্ঠা, এটা একটু আপনারা পড়তে পারেন যে জাতীয় ডিএনএ ডাটাবেস প্রতিষ্ঠা, এটার ক্ষেত্রে তাদের একটা আমাদের একটা থাকবে, সরকার এই যে ডিএনএ ল্যাবরেটরি দ্বারা সম্পাদিত যে রিপোর্টগুলো তৈরি করা হবে, প্রোফাইল, এইগুলো সংরক্ষণের জন্য একটা ন্যাশনাল ডিএনএ ডাটাবেস প্রতিষ্ঠা করবে। তাদের কাজ হবে এই যে অপরাধস্থল ইন্ডেক্স, সাজাপ্রাপ্ত অপরাধের ইন্ডেক্স, অজ্ঞাত ব্যক্তিদের ইন্ডেক্স এবং সরকার দ্বারা সময় সময় নির্ধারিত অন্য কোনো ইন্ডেক্স। যেমন ধরেন রানা প্লাজার একটা ইন্ডেক্স অনেক সময় করছে, তাই না? রানা প্লাজার অনেক লোকের ডিএনএ করা হয়েছে না রানা প্লাজা, প্রোফাইলিং, যাদের কেউ চিনা গেছে না বা আত্মীয় স্বজন কেউ আসে নাই, এরকম করে রাখা দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, আর বেশি এখান থেকে পড়তে হবে না। এই যে ডিএনএ ডাটাবেস প্রতিষ্ঠা, তাদের তো 25 আছে জাতীয় ডিএনএ ডাটাবেস সংরক্ষণ, এটা আমরা অলরেডি আলোচনা করছি যে এটা সংরক্ষণ করবে, তাদের কাজই এটা। দ্বারা 26 আমরা পড়ছি ডিএনএ ডাটাবেস প্রবেশাধিকার সংরক্ষিত 100%, যেহেতু একটা সেন্সিটিভ জায়গা, এখানে সংরক্ষিত থাকবে অবশ্যই। এখানে এটার অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্যরা এখানে প্রবেশ করতে পারবে না। ধারা 27 আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সাথে সহযোগিতা, 100% ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে, এটা তাদের সাথে একটা পারস্পরিক সম্পর্ক বজায় থাকবে। ধারা 28 অননুমোদিত ফরেন্সিক ডিএনএ কার্যক্রম পরিচালনার দণ্ড, এই যে এবারে আসেন পানিশমেন্টের ক্ষেত্রে, এখানে একটু আমাদের পড়তে হবে। হ্যাঁ, যে অনুমোদন ছাড়া যদি কেউ আবার ডিএনএ কার্যক্রম করে, মনে করেন আপনি ডিএনএ সম্পর্কে পড়াশোনা করছেন, এখন কি আপনি বাড়িতে বসে ডিএনএ রিপোর্ট দিতে পারবেন? মানে আপনার এলাকার গন্ডগোল লাগতেছে, বউ জামাই বলতেছে এই বাচ্চা আমার না, মানি না, তখন আপনি বলেন এই তোমার বউ সহ আমার বাড়িতে এই বাচ্চা সহ আমি ডিএনএ রিপোর্ট পরীক্ষা করে দিই, এই বাচ্চা তোমার কিনা। এটা করা যাবে? বলেন, ইচ্ছা করলে কি এলাকায় আপনি ডিএনএ ল্যাব দিতে পারবেন? পারবেন কিনা বলেন? পারবেন না, এই ক্ষমতা আপনাকে এখানে দেওয়া হয়নি, এটা আপনি পারবেন না। যদি এরকম কেউ অনুমোদন ছাড়াই ডিএনএ ল্যাব করে, তার শাস্তি হবে 28 ধারায়। তথ্য কেউ যদি সংগ্রহ করে, 29-এ বলতেছে অনুমোদিত মানে অনুমোদন নাই, ডিএনএ সম্পর্কিত তথ্য সংগ্রহ বা প্রকাশ বা যদি কেউ ব্যবহার করে যার অনুমোদন নাই, সে ব্যক্তি শাস্তির আওতায় আসবে 29 ধারায়। পরে বলতেছে ডিএনএ নমুনা কেউ যদি ধ্বংস করে, পরিবর্তন করে বা দূষিতকরণ করে, আপনার দেখা গেছে যে অরিজিনাল যে রিপোর্টগুলো আছে এগুলোকে যদি কেউ এরকম খারাপ কাজগুলো করে, যাতে আবার ন্যায় বিচার বিঘ্নিত হয়, তাহলে দেখা গেছে তার শাস্তি হবে এই 30 ধারাতে। শাস্তির পরিমাণ আমি বললাম না, আপনাদের দরকারও নেই, এক লাইনে মনে রাখতে পারেন, পড়তে পারেন। 31 জাতীয় ডিএনএ ডাটাবেজে অনধিকার প্রবেশ, যদি কেউ এখানে কেউ ঢুকে ওই ডাটাবেজে, তখন যে পানিশমেন্টটা হবে ধারা 31-এ। 32-এ বলা আছে কোম্পানি দ্বারা অপরাধ সংগঠন, এই কোম্পানি দ্বারা যদি অপরাধ সংগঠন করে তাহলে ওই কোম্পানির মালিক, ম্যানেজার, সচিব, কর্মকর্তা ইত্যাদি এদেরকে মূলত ইঙ্গিত করে। আর নাই, আর লাগবে না। এই যে 36টা লাগবে, ডিএনএ নমুনা সংগ্রহে যদি অবহেলা থাকে, এইটা ইম্পর্টেন্ট, এই যে এটা আপনি একটু ইম্পর্টেন্ট দিতে পারেন যে 36 নম্বর ধারাটা, যে ডিএনএ নমুনা সংগ্রহে দায়িত্বে থেকে যদি কেউ অবহেলা করে তার পানিশমেন্ট কি, এই যে 36-এ বলছে তার পানিশমেন্ট অবহেলার জন্য এখানে অসদাচরণ হিসেবে এটা দেখা হবে, এবং শৃঙ্খলামূলক বা বিভাগীয় যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা নেওয়া হবে যদি এখানে কোনো ধরনের কোনো অবহেলা পরিলক্ষিত হয়। 37 সাক্ষ্যগত মূল্য, এটা তার এখন নতুন করে আর লাগে না, কারণ সাক্ষ্য এনে 3 দ্বারাই এইটা ঢুকাই দিছে, তাই না? এখন আমরা আমাদের কি এই যে বস্তুগত সাক্ষ্য বা এখানে ঢুকে গেছে না ডিএনএ, এই জন্য আর এটা লাগবে না। তারপর পড়ি যে ডিএনএ প্রোফাইলের সাক্ষ্যগত একটা আলাদা মূল্য থাকবে, যে ডিএনএ প্রোফাইল সম্বলিত রিপোর্ট আদালতের কার্য দ্বারাই গ্রহণযোগ্য বলে বিবেচনা করা যাবে। তারপর সাক্ষী হিসেবে আদালতে উপস্থিতি হতে অব্যাহতি,
যারা আর কি রিপোর্ট দিবে তাদেরকে সবসময় ডাকতে না করছে আর কি, সিস্টেম এ না থাকলে আর কি। এই পর্যন্তই, আর লাগবে না। তো বুঝছেন, যতটুকু আমি পারছি আপনাদেরকে বোঝানোর জন্য, আলোচনা করার জন্য এই আইনটা নিয়ে। আপনার সময় তো আর কভার। বিষয়টা এটা হচ্ছে মানে কোন একটা মামলা যদি হয় থানার মধ্যে, এটা ডিএনএ রিলেটেড, সেক্ষেত্রে একজন তদন্তকারী কর্মকর্তা ডিএনএ সংগ্রহ করতে হলে কি করতে হবে স্যার? আচ্ছা, ডিএনএ সংগ্রহ করতে গেলে আপনার মূলত এখানে এক্সপার্ট যা আছে তাদেরকে আপনার কল করতে হয়, সাধারণত সিআইডির যে এক্সপার্ট টিম আছে সেখান থেকে। আর যদি যেগুলো সাধারণভাবে নমুনা পাওয়া যায়, নমুনা যেমন অপরাধস্থল থেকে আপনার আসামি অ্যারেস্ট নাই, কিন্তু মনে করেন ঘটনাস্থল থেকে আপনার সন্দেহ হচ্ছে যে সিগারেটের প্যাকেট নেই, সিগারেটের এটা করবেন, বা অন্য কোনো কিছু পাওয়া গেছে, সুইংগাম পাওয়া গেছে, এরকম লাবা টাবা পাওয়া গেছে, এগুলো আপনি সাক্ষীদের উপস্থিতিতে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে আপনি এটাকে কি করবেন, ডিএনএ হিসেবে, স্যাম্পল হিসেবে কালেক্ট করবেন যতটুকু আপনার দ্বারা সম্ভব। এখন কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে আপনার এক্সপার্ট লাগবে, কিছু কিছু বিষয় এক্সপার্ট লাগবে। আর যদি যে ক্ষেত্রে কারো শরীর থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে হয়, সেই ক্ষেত্রে মাস্ট বি আপনার তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে এটা হাজির করতে হয়। সাধারণত কি আদালতের মাধ্যমে হাজির করা হয়, আদালতের অনুমতি নিয়ে কাজটা করা হয়, এতে কোনো দোষ থাকে না আর কি। ব্যক্তির ডিএনএ টেস্ট করতে হলে সেক্ষেত্রে কিন্তু আদালতের অনুমতি লাগবে স্যার। হ্যাঁ, কোনো ব্যক্তির দেহ থেকে ডিএনএ কালেক্ট করতে গেলে, ডিএনএ আপনি পরীক্ষা করতে গেলে আপনার 100% আদালতের অনুমতি নিয়েই সেটা করতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তির নমুনা সংগ্রহ করার প্রয়োজন হলে অস্বীকৃতি জানালে স্যার পুলিশের করণীয় কি স্যার? মানে আবেদন দিয়ে গ্রেপ্তার করবে নাকি এরকম আদালত নির্দেশ স্যার? মানে সে ব্যক্তি অ্যারেস্ট আছে কিংবা ভিকটিম, কিন্তু সে অস্বীকৃতি জানাচ্ছে, এই তো। স্যার সন্দেহজনক ব্যক্তি গ্রেপ্তার নাই স্যার, তাকে আবেদন হয়তো জানানোর ইয়ে হলো কিন্তু সে দিতে ইচ্ছুক না স্যার, গ্রেপ্তার করা যাবে আরে ভাই, কিনা এরকম। সন্দেহজনক হিসেবে আপনি তাকে কি হিসেবে সন্দেহ করতেছেন এটা বলেন, আসামি হিসেবে না? হ্যাঁ সঠিক স্যার, আসামি হিসাবে হয়তো প্রথম সন্দেহজনক। প্রথম শর্ত হলো তারা অ্যারেস্ট করতে হইব, প্রথম শর্ত হলো এটা। কি করতে হইব? তাহলে তাহলে কি স্যার 8 ধারার মধ্যে পড়বে নাকি স্যার? এটা কোন ধারার ক্ষমতা? আপনার হলো প্রথম হইলো তাকে আপনি অ্যারেস্ট করবেন, সে তো আপনার মামলার আসামি হইলো না। জি স্যার। এখন প্রথম হলো তার সম্মতি জিজ্ঞেস করতে হবে, সে কি ডিএনএ দিতে সম্মতি কিনা। যেমন আমি সিআইডিতে থাকাকালীন একটা মামলায় আসামি নিচের থেকে নিজ খরচে আপনার ডিএনএ করাইতে ইচ্ছুক। আসামি নিজের খরচে, স্যার কত টাকা লাগবে দেন, এই ধর্ষণ মামলার সাথে আমি জড়িত না, এই গর্ভের সন্তান আমার না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি স্যার আমার আপনি ডিএনএ টেস্ট করান, আসামি নিজের খরচে দিবে। পরে আদালতের কাছে, তখন তো আর আমাদের নিজস্ব ছিল না, 2012 সালের কথা। তারপর ওখানে আসামির আবেদন ক্রমে ঢাকা মেডিকেল কলেজে এই ডিএনএ করানো হয়েছিল, এবং সেটা ওই গ্রেপ্তারকৃত আসামির সাথে মিলে নাই। বুঝছেন বিষয়টা? এখন এই আসামি স্বেচ্ছায় যদি দিতে চায়, আদালতের অনুমতি লাগবেই, এটা আদালতের অনুমতি আমরা নেই। আর যদি সে দিতে না চায়, আসামির এই ক্ষেত্রে দেখার বিষয় না সে অনুমতি দিল কিনা, কারণ বর্তমানে আপনি সন্দেহ করবেন কখন, যদি দর্শন মামলার ক্ষেত্রে হয় বাধ্যতামূলক, এই ক্ষেত্রে আপনি তাকে ডাইরেক্ট আদালতের মাধ্যমে পাঠাইতে পারেন, এখানে কোনো ধরনের লাগে না। আর যদি অন্য ক্ষেত্রে হয়, অন্য মামলার ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আপনার আদালতের কাছে তাকে পাঠাইতে হবে, তারপর আদালত সিদ্ধান্ত দেবে। এই যে বলা আছে না এখানে, যে আদালতের অনুমতি সাপেক্ষে যদি কোনো ডিএনএ করা হয়, তাহলে ধরে নেওয়া হবে যে ওই ব্যক্তির সম্মতিতে সেটি করা হয়েছে। আনোয়ার হোসেন বললেন স্যার 2 ধারাতে যে স্যার ক্রাইম সিনের সাথে অ্যাড হবে, এটা কি স্যার 2-এর 1-এর ক হবে না শুধু স্যার 2-এর 1 হবে? 2-এর 1 ক খ গ ব্যক্তি আছে, আপনি 2-এর 1 দিয়ে দিবেন শুধু। এই যে স্যার সংজ্ঞাটা, স্যার সংজ্ঞায় তো স্যার আলোচনা, ওই যে অপরাধস্থল ক খ গ পর্যন্ত আলোচনা করলাম, তো অপরাধ স্যার 1 2 3 গুলো আছে স্যার, আহ, প্রায় 14 পর্যন্ত আছে স্যার। তো এইটা সংজ্ঞাটা আসলে স্যার কতটুকু হইলে স্যার না আমাদের না, জন্য ঠিক আপনি হয় আর কি আপনি স্যার? ভুল নাকি? বুঝতেছেন, আপনি ভুল বুঝছেন। অপরাধী স্থলের যে সংজ্ঞাটা, এটা দেখেন একের জি পরে এই যে গ আছে না, ছোট গ, জি। এখানে গিয়ে শেষ, এখানে গিয়ে শেষ। পরে 2-এ তো অন্য কিছু শুরু হয়েছে, 2-এ শুরু হয়েছে অধিদপ্তর বলতে কাকে বোঝানো হয়। অধিদপ্তরের সংজ্ঞা। হ্যাঁ, 2-এ হচ্ছে অধিদপ্তর, 3-এ হইলো তাহলে উপদেষ্টা পরিষদ। এগুলো সবকিছু মিলে এই সংজ্ঞা আর কি স্যার? হ্যাঁ, আপনার ওই যে 2-এর যে 1 এক 2 3 আছে না, 4। 1 2 3 4 না রে ভাই, শুধু 2-এর 1, একের ক্ষেত্রে একের আবার 3টা ভাগ আছে, ক খ গ এই পর্যন্ত। জি আর 2-এর 2 তো আপনার শুরু হয়েছে অধিদপ্তরের ব্যাখ্যা, বুঝছেন?
জি স্যার। ডিএনএ প্রোফাইলের ব্যবহার স্যার, হুম, প্রোফাইলটা এটা স্যার যে মানে যেগুলার কোনো খোঁজ মানে খোঁজ পাওয়া যায় না, যেমন অশনাক্তকারী বলা আছে যে কি বলে নিখোঁজ ব্যক্তি অথবা অজ্ঞাত ব্যক্তি, এগুলার কি ডিএনএটা সংরক্ষণ করে রাখা হয়, পরবর্তীতে যদি প্রয়োজন হয় ওখান থেকে আর কি আবার বের করে যেন মিলানো যায়, এটাই বুঝেছি স্যার। সঠিক। এই যে আপনি কি কাজে লাগাবেন, আপনি যে একটা ডিএনএ রিপোর্ট, ওটা তো আপনি একটা কারণ বললেন, একটা কারণ, এরকম অনেক কারণ আছে। আসামির তো যদি অ্যারেস্ট থাকে আসামি, তা আসামির ডিএনএ তো আপনি অলরেডি প্রোফাইল তৈরি করছেন না, জি স্যার। একটা প্রোফাইল। এখন ওই ভিকটিমের যে দর্শনের স্থান থেকে যে নমুনাটা পাবেন বীর্যের, ওইটারও তো একটা ডিএনএ প্রোফাইল তৈরি হবে, হবে না? মানে প্রত্যেকটার কি আলাদা আলাদা প্রোফাইল হবে ইয়েস, স্যার? 100%। প্রত্যেকটা আলাদা আলাদা। ও আচ্ছা আচ্ছা। নাহলে আপনি কম্পেয়ার করবেন কিভাবে যে এইটার এটা এক? এখন মনে করেন আমার হাতে দেখেন দুইটা আঙ্গুর না, জি স্যার। দুইটা আঙ্গুর দেখতেছেন, একটা মনে করেন এই বাটিতে আছে, কাঁচের বাটিতে, আর একটা আছে ধরেন আপনার স্টিলের বাটিতে। এখন এই দুইটা আঙ্গুর মনে করেন দুই প্রান্তে আছে, এখন এই দুইটা আঙ্গুর যে একই গাছের আঙ্গুর, আপনি এই দুইটারে পরীক্ষা করা লাগবে না, না একটা পরীক্ষা করে বলে দিবেন? দুইটাই পরিষ্কার করতে স্যার। আপনার দুইটারে পরীক্ষা করতে হবে, তারপর দেখতে হবে যে এইটার যে বৈশিষ্ট্য, এইটার বৈশিষ্ট্য দুইটা যদি ম্যাচ করে, 100% ম্যাচ করে, তাহলে বোঝা যাবে কি দুইটা এক গাছ থেকেই হয়েছে নাকি। জি স্যার। এবার বুঝছেন বাকিটা? আমি আমি এটা মনে করছিলাম যে স্যার সবগুলো সংরক্ষণ করে এক জায়গায় রাখা হবে, এটাই বলছিলাম স্যার। সংগ্রহ করে এক জায়গায় আপনার রিপোর্ট গুলো তৈরি করে রিপোর্ট গুলো সংরক্ষণ করা হবে এক জায়গায়। আলাদা আলাদা করে রিপোর্ট তৈরি করে এক জায়গায় থাকবে। হ্যাঁ, তারপর আলামত ধ্বংসই হয়ে যাবে। আমরা যে নারী ভিকটিমের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা করাই, এই ক্ষেত্রে স্যার একটা ফরওয়ার্ডিং দেওয়া থাকে যে দর্শন ও বয়স নির্ধারণ পরীক্ষা, হুম, এক্ষেত্রে কি স্যার ডিএনএ টেস্ট করা হয়? ডিএনএ তো আপনার ডিএনএর জন্য আলাদা পাঠান না, ডিএনএ রিপোর্টের জন্য পাঠান না, ডিএনএ ফরওয়ার্ডিং দেন না? জি স্যার, দুইটা দুইটা টেস্ট হয় স্যার, একটা বয়স নির্ধারণ আর একটা দর্শন হ্যাঁ, টেস্ট আর হয় এটা আর কি। আপনার রেডিওলজি করে, একজন প্রকৃত বয়সটা রেডিওলজির মাধ্যমে বয়সটা বের করা যায়। ওইটা কি স্যার মামলা হওয়ার আগে না পরে, না এরকম না কিছু? না, এটা বর্তমানে যে পদ্ধতিটা করছে বর্তমানে, যে একটা ভিকটিম কোনো থানায় যাওয়ার পরেই মামলা হতে সময় লাগে, কিন্তু আলামত তো নষ্ট হয়ে যায় না? জি স্যার। সে যদি ভুল করে অন্য থানা তো যায়, খেয়াল করেন, যদি ভুল করে সে অন্য কোনো থানাতেও যায়, তবে ওই থানায় মামলা রেকর্ড না হলে ওই থানার ওসি যে এই কাজটা আগে করবে, যে তার ডিএনএ রিপোর্ট সংগ্রহ করার জন্য জি স্যার। এবং বয়স নির্ধারণী পরীক্ষা করার জন্য তাকে ওই সংশ্লিষ্ট আপনার হাসপাতালে আগে প্রেরণ করবে জিডি মূলে, তারপর যে এলাকায় মামলা করা লাগবে পরে ওই এলাকায় মামলার জন্য পাঠাবে। বুঝছেন আর বিষয়টা? এই স্যাম্পলটা স্যাম্পলটা স্যার থানায় নিয়ে আসা হয়, তো এটা কোথায় পাঠায় স্যার? ওই যে আদালত থেকে অনুমতি পাওয়ার পর আদালত বইলে দেয় যে আপনার এটা সিআইডি তে অমুক জায়গায় প্রেরণ করুন, অর্ডার শিটে লেখা থাকে। ওইটা পরে তদন্তকারী কর্মকর্তা ওইটা জব্দ করে, যে ওইটা সহ আদালত থেকে সিলগালা করে তারপরে এটাকে প্রেরণ করা হয়। অনেক প্রসিডিওর আছে। এমনকি স্যার স্যার এই এই যে টেস্ট, এটা স্যার এমনকি 15 দিন পর 3-4 দিন পর ঘটনার 15 দিন পর 3-4 দিন পরও আসে, তাহলে কি এটা হয় স্যার, এই টেস্টটা হয়? আমার কথা আমার কথাটা বুঝেন, কোনটা হয় কোনটা হয় না এটা আপনার আমার দেখার বিষয় না। আপনি যখন পাইছেন সংবাদ, আপনি প্রেরণ করবেন, ম্যাচিং করলো কি করলো না এটা বুঝবে ডিএনএ ল্যাব আর আদালত। আচ্ছা, ধন্যবাদ। বুঝছেন না? দারোগা যদি এরকম না মিলে 1 বছর পরে দর্শন মামলা করে না এসে, যে বিয়ের প্রলোভন দেখায় দর্শন করছে, এখন মিলে না, মিলবে, সিস্টেম আছে মিলার।